আসসালামু আলাইকুম। সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সন্দীপ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমরা একজন গুরুত্বপূর্ণ হাতে বাকি প্রেসিডেন্টের মধ্যে করেছিলেন সিনাল ভাই, ফয়সাল ভাই, আজাদ ভাই। আমরা স্মরণ করছি আমাদের থেকে হারিয়ে যাওয়া সেই প্রেসিডেন্টকে। আমি আসলে আজকে একটু সময় নিব, কারণ অনেকগুলো প্রশ্নের সম্মুখীন। আমি চাইছিলাম এই কথাগুলো একটা বড় পরিসরে যদি বর্তমান কমিটি কোনো সভার আয়োজন করে তখন বলার জন্য। আমি কিন্তু আজকের দিন পর্যন্ত এখানে তাহের ভাই উপস্থিত আছেন, মিডিয়া কর্মী, উনি একজন সিনিয়র সাংবাদিক নিউ ইয়র্কে। তাহের ভাই আমাকে ফোন করছিলেন এইসব ব্যাপারগুলো জানার জন্য, যখন সাতত ভাই যে কথাটা বললো ফেসবুকে এমন নোংরামি শুরু হয়েছে। তো আমি কিছু কথার উত্তর দিতে চাইছিলাম, পরে কিছু মুরব্বী আমাকে বললো যে সবাই বলো, তুমি আমাকে ফেসবুকে এগুলো উত্তর দেওয়ার দরকার আমরা মনে করি না, আমরা জানি এখানে কি হয়েছে। তো আমি তাহের ভাইকে বলছিলাম সেই জিনিসটা আমি প্রথম থেকে শুরু করি, যে কথাটা দুলাল ভাই বলছে জানতে চাই যে কি হয়েছিল, উনি বাংলাদেশে ছিল এডুকেশন সোসাইটি। আমার যদি ভুল না হয় আমি এডুকেশন সোসাইটির মনে হয় 8ম প্রেসিডেন্ট, আর কালচার সর্দার উনি মনে হয় 9ম প্রেসিডেন্ট। আজকের দিন পর্যন্ত এডুকেশন সোসাইটি সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট নির্ধারিত হচ্ছে সিলেকশন কমিটির মাধ্যমে। যখন রানিং কমিটি একটা কমিশন গঠন করে, ওই কমিশনের মাধ্যমে সিলেকশন হয়। সো আমাদের মাঝে যেসব প্রেসিডেন্ট, যাকে আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো শ্রদ্ধা করি আজকের দিন পর্যন্ত, সো ওই ধরনের জ্ঞান পাপি বলবো আমি, অতিরিক্ত জ্ঞানের ভান্ডার যার কাছে। এই সাধক ভাই সূত্র ধরে বলি, খাবার যখন অতিরিক্ত খাবার আপনার বড় পাতলে থাকে, একটা সময়টা ফসল ধরে। সো যে কারণে উনি ওনাকে বিজ্ঞান পাপি করতে বাধ্য। সো ওনার ওই জ্ঞানের প্রতিভা দিয়ে উনি এই বর্তমান কমিটি, আজকে আমরা যাদের নেতৃত্বে এখানে মিটিং করতেছি, এই মিটিং কমিটিতে যখন গঠন করা হয়, আপনারা জানেন সন্দীপের একটা সংগঠন এক একটা সাথে জড়িত, আমরা সবাই একটা ফ্যামিলি। সো আমরা যখন অতীতের ইতিহাস আমরা এখানে অনেকে জানি না এডুকেশন সম্বন্ধে, আমরা এখানে অনেকের বক্তব্য থেকে শুনছি ওনারা অতীত অনেক কিছু জানে না, যেটা 2013-এর আগে সন্দীপ এডুকেশন সোসাইটি, স্কুলিং ক্লাব এবং সন্দীপ সোসাইটি এগুলা এক এক সাথে সমন্বয় করে পিকনিক করতো। যে বছর সন্দীপ এডুকেশন পিকনিক করতো, ওই বছর সন্দীপ সোসাইটি পিকনিক করতো না, একটা পিকনিক দেওয়া হইতো। আর তখন এত পরিমাণ কালেকশনও ছিল না, ইনকামও মানুষের সীমিত ছিল, তার লোক সংখ্যা আরও সীমিত ছিল, এত লোক সংখ্যা ছিল না। দিনকে দিন আপনার লোক বাড়তেছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। ওই সেই ধারাবাহিকতায় 2013-এর পর থেকে এই পরিবর্তন আসছে। এডুকেশন পিকনিক করছে, আলাদা প্রোগ্রাম করছে, সন্দীপ সোসাইটি হয়ে গেছে, অনেক কমিউনিটি বাড়ছে, নেতৃত্ব বাড়তেছে। সো আমি সেদিক থেকে বলবো সেটা অতীতের ইতিহাসে ছিল। এবং এডুকেশন সোসাইটির ফান্ড কখনো $5,000 উপরে উঠে নাই, 5 থেকে 10,000-এর ভিতরে রান করছে, এরকম অবস্থায় এনেছিল। তো সেটা এই নেতৃত্বের অযোগ্যতা আমি বলবো না, সেটা ওই যে ইনকামটা ছিল, তখন একটা লোক ইনকাম করতো $30 পার ডে। তো ওইখান থেকে যারা আমাদের প্রতিষ্ঠাতা ওনারা আছে, ওনারা $30 থেকে ওনারা $25 এডুকেশনকে ডোনেশন করছে। এরকম সময় আমি আসার পরে শুনছি, আমার তো আমেরিকার বয়স অলমোস্ট 24 বছর হয়ে গেছে। তো যে কথা দুলাল ভাই বলছেন যে কি হয়েছিল, তো সেম ধারাবাহিকতায় আমরা বর্তমান কমিটি, সাবেক কমিটি, আমরা একটা নির্বাচন কমিশন গঠন করি। গঠন করার পর ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয় লিখিতভাবে। ওনারা দায়িত্ব নিয়ে এডুকেশন সোসাইটির এই কমিটি ডিক্লেয়ার করবে। ঠিক ওই মুহূর্তে রমজান আসছে। রমজানের পরে সন্দীপ সোসাইটি ইলেকশনের একটা বাতাস শুরু হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন এক সদস্য উনি ছিলেন, প্রধান নির্বাচন কমিশন উনি প্রার্থী ছিলেন। সো সার্বিক চিন্তা ভাবনা করে ওরা বললো যে আমরা এই কমিটিটা এখন ডিক্লেয়ার না দিই, আমরা সন্দীপ সোসাইটি ইলেকশনের পরে ডিক্লেয়ার করি। তার ধারাবাহিকতা সন্দীপ সোসাইটির নির্বাচনের পরে
এই কমিটিটা ডিক্লেয়ার করা হয়। কিন্তু ওই যে আমরা যে নিয়োগপত্র দিই ওইখানে এমন কোনো এই টাইম লিমিটেশন ছিল না যে আপনাকে 90 ডেজের ভিতরে একটা কমিটি ডিক্লেয়ার দিতে হবে, এইটার কোথাও লেখা ছিল না। তো যাক, ওনারা আমাদের মেধা দিয়ে ওনারা একটা সুন্দর কমিটি ডিক্লেয়ার করছে, যেটা অতীতে হয়ে আসছে। এবং সাবেক যত প্রেসিডেন্ট ছিল এবং যারা সম্ভাব্য দায়িত্ব নেবেন সবার সাথে, আমি শুনেছি উনি হেলালাকে উনি সবার সাথে যোগাযোগ করছেন যে আপনি এই দায়িত্বটা নেন। কেউ উইলিংলি এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়নি। এরপরে তো নতুন কমিটি আসলো, আসার পর এই যেহেতু নতুন কমিটিকে আমরা পুরান কমিটি ক্ষমতাটা বুঝাই দিতে হবে, এই ধরনের কথাবার্তার মধ্যে ক্রস পেন্ডিং হচ্ছিল। হঠাৎ করে আমি এইদিকে মানে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে এই ধরনের চিন্তা আসে নাই। আমি ম্যানহাটনে ছিলাম, থাকি ডাউনটাউন, টানার ঠিক ওই পারে। ওই মুহূর্তে আমার ফোনে একটা ফোন আসে, যে লোকটা আমার ফোন করলো তার কথাবার্তায় খুবই নার্ভাস। তো ওনার কথাতে আমি একটু বুঝতে পারছি উনি ফ্যামিলিগত কোনো সমস্যায় পড়ছে। আমি ওনাকে বলতেছি, ভাই কি হয়েছে বলেন না। আমার ভাই আপনি কোথায়? খুবই মানে নার্ভাস শুরু করেন, আপনি কোথায়? তাহলে আমি ভাই কাজে ম্যানহাটনে। আপনি দ্রুত গ্রুপে চলে আসেন। কেন? আপনি তাড়াতাড়ি এতে যাই, ব্যাংকে যান, ব্যাংকে যাই এডুকেশনের ফান্ডটা আপনি সরে ফেলেন। তখন আমি বললাম এডুকেশনের ফান্ড সরাবো কেন? এটা বলতে না বলতে আমি ডাউনটাউন থেকে বাইরে আমি টানালে ঢুকে গেছি। আমার কাছে মনে হয়েছে কিছু একটা ঝামেলা হচ্ছে। তখন আমি ওনাকে বললাম কেন ভাই কি হয়েছে? বলছি কি ভাই আপনাকে আমি কিছু বলতে পারবো না, আমি সহকারে আমরা কিছুক্ষণ পরে যাব, আমরা এডুকেশনের টাকাটা উঠে নিয়ে আসবো। সো আমি আজকের দিন পর্যন্ত যতটুকু দেখছি আমি এডুকেশনে জড়িত ছিলাম। সো আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুব ভালো জানি এবং এই সংগঠনের ভবিষ্যৎটা ভালো চাই। এই জন্য আমি আপনাকে কথাটা বললাম, আপনি এডুকেশন ফান্ডটা আপাতত ফান্ড থেকে সরে ফেলেন। তখন আমি আমার ফোনটা কাটি, আমি আমাদের এই মুরব্বীদের সাথে অনেককে ফোন দিই, কেউ এখানে আশেপাশে ছিলেন না গ্রুপটার ভিতরে। আমি এক ধরনের নার্ভাস ফিল করতেছিলাম যে একটা সংগঠনের ফান্ড আছে এতগুলো টাকা আমি নিজ দায়িত্বে সরাই দেবো এখান থেকে নতুন কমিটির জন্য, এটাকে আমি একা তো দায়িত্ব নিতে পারি না। তো এটা আমি আমার মুরব্বীকে সঙ্গে নিয়ে, উনি ট্রাস্টি বোর্ডের নাম্বার, ওনাকে ফোন দিলাম। উনি বললো যে কি হায়দার ব্যাংকের ল হচ্ছে এরকমই, তোমরা 3 জন সিগনেচার আসো, যে কারো একজনের সাইনে ব্যাংক টাকা দিয়ে দিবে, তুমি এটা ভুল করাইতে পারবা না, এটা ব্যাংকের ল। উনি বললো যে সন্দীপ সোসাইটির $600,000 ইভেন অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে, কারো আইডিও দেখে নাই, ব্যাংক নতুন কমিটির নামে ট্রান্সফার করে দিচ্ছে। সো এটা ব্যাংকের ল এরকম। তাহলে ভাই তাহলে আপনি আমাকে হেল্প করে একটু, আপনি আমার সাথে চলেন। তখন আমি ওনাকে নিয়ে ব্যাংকে যাই, ব্যাংকে যাই ব্যাংকের সাথে কথা বললাম যে আমাদের এই পরিস্থিতি। তো এরপরে ব্যাংক বললো যে কি ঠিক আছে তুমি এটা কীভাবে নিবে, ক্যাশ উঠে নিয়ে যাবো নাকি? তো আমরা বললাম না, আমরা ক্যাশ উঠাবো না, আমরা নামে একটা সার্টিফিকেট চেক করাবো। তো আপনার যেহেতু এখানে সবাই ব্যাংকের সাথে রিলেটেড, ব্যাংকের সার্টিফিকেট চেক বানাইতে হলে প্রথমে একবার আমার ক্যাশ উঠলো হবে, এরপরে ব্যাংক এটা ব্যাংকে হবে, ব্যাংক এটাকে আবার সার্টিফিকেট চেক বানায়, ব্যাংক আমাকে একটা চেক দিয়ে দিয়েছে। ব্যাংক যখন আমাকে চেকটা দিয়ে দিচ্ছে, আমি ওইখান থেকে বাইরে হইয়া ফসল পার্কের ওই দিকে দাঁড়াইছি, ঠিক ওই গ্রুপটা আমাদের পিছন দিকে আসি, ওরা ব্যাংকে ঢুকছে। হাফ অ্যান আওয়ার ডিফারেন্স। আমি যার কাছ থেকে ইনফরমেশন পাইছি উনি আবার ব্যাংকে ঢুকার আগে আমাকে কনফার্ম করতেছে, ভাই আপনি সেফটি চলে গেছেন তো, আমি ব্যাংকে আসতেছি, আপনি চলে গেছেন তো? আমি বললাম হ্যাঁ আমরা নিয়ে আসছি। উনি ব্যাংকে আসছে, ব্যাংকে এসে ওনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলো, ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলো যে ব্যাংকে টাকা নাই। আমাকে ওইখান থেকে উনি আমাকে কল দেয় না, উনি ওইখান থেকে দাঁড়ায় আমাদের সাবেক ওই প্রেসিডেন্টকে কল দিচ্ছে, যিনি ওদেরকে মেক করে পাঠাইছে টাকাটা উঠে ফেলতে। বলছে নাই তো ওরা উঠে নিয়ে যাবে, নাই তো সোসাইটি ফান্ডে ট্রান্সফার করে দেওয়ার জন্য, একটা সংগঠনের টাকা আরেকটা সংগঠনে ট্রান্সফার করে দেওয়ার জন্য। আমাদের সন্দীপ এডুকেশন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট উনি এটা ওনাকে অর্ডার করছে। এরপরে আমাদের সেক্রেটারি আব্দুল সালাম লাগু ওইখান থেকে আমার কল দিল, আমার কল দিয়ে খুব
ওই উচ্চস্বর বলতেছে আপনি ব্যাংক থেকে টাকা কেন সরাইছেন। বললাম ভাই আমি মার্জিত বাবু যে ভাই ব্যাংকের টাকা আমি সরাইনি, এডুকেশন টাকা এডুকেশনের জায়গায় আছে, এই আপনারা বসেন, আপনাকে তো বলছিলাম যে আপনারা বসে আমাদের দায়িত্বটা আমরা নতুন কমিটিকে বুঝাই দিই ফান্ডটা, কোন আপনি আগে টাকাটা জমা রাখেন। তো উনি এটা বলা রাখেন যে ওইখান থেকে উনি আবার কি কথা বলতেছে, ওই মেসেজগুলো কন্টিনিউ আমি শুনতেছি যে ওই প্রেসিডেন্ট ওনাকে বলতেছিল আপনাকে বলছি আরো আগে যে টাকাটা নিয়ে ফেলেন, দেখছেন না টাকাটা ওরা নিয়ে গেছে, এখন তো আমরা টাকাটা পাচ্ছি না, আমরা নতুন কমিটি দিতে পারবো না, এই ধরনের কথা বলতেছে। তা আমি তো টাকাটা অন্য অ্যাকাউন্টে নিয়ে আমরা ওইখান থেকে আরেকটা নতুন ব্যাংকে যাই, ব্যাংকে যাই বর্তমান কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার তিনজনকে কল দিই আপনারা অন্য একটা ব্যাংকে আসেন, কারণ এই ব্যাংকে তো হচ্ছে না, অ্যাকাউন্ট যেহেতু এখান থেকে উঠে ফেলছি। তখন আমরা যাই চেজ ব্যাংকে যাই, একটা অ্যাকাউন্ট করি, চেজ ব্যাংকে অ্যাকাউন্ট করে এই চেকটা চেজ ব্যাংকে জমা দিই। এই জমা দেওয়ার পরে আমি আর কারোর সাথে ওনার সাথে বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে রাত্রেবেলা এই 8টার দিকে আমার ফোনের মধ্যে একটা মেসেজ আছে, টেক্সট মেসেজে মানে বিশাল একটা কাহিনী লেখা। তো ওই ভদ্র বলতেছে ভাই আমার এই মেসেজটা লেখা SM ফেরদৌস সাহেব আমাকে পাঠাইছে, এই মেসেজটা এটা ফেসবুকে পাবলিশ করার জন্য। তখন আমি ওনাকে বললাম যে ভাই ঠিক আছে আপনি তো পাবলিশ করতে হবে, যেহেতু আপনার একটা বিপদে আছে, তবে আপনার মেধাতে আপনি কিভাবে মেসেজটা আপনি ফেসবুকে পাবলিশ করবেন, যেহেতু আপনি নিজে জানেন এই টাকাটা আমার ব্যক্তিগত পকেটে নাই, টাকাটা এডুকেশনের টাকা এডুকেশনের ফান্ডে আছে, হয়তো অ্যাকাউন্টটা ভিন্ন। ঠিক আছে তাহলে আমি ফেসবুকে দিব না, কিন্তু এটা তো সেক্রেটারি লাভু ফেসবুকে দিয়ে দিবি। সাথে সাথে কিছুক্ষণ পরে দেখলাম ফেসবুকে একটা লেখা ছিল আমি এই এডুকেশনের টাকা আত্মসাৎ করছি, বিভিন্ন যেটা আপনারা দেখছেন, আমি ওগুলোর দিকে বাড়াতে চাই না। এরপর অনেকের অনেক দিক থেকে কল, আবার এটার এই উত্তরও দিচ্ছে অনেকে। থ্যাংক ইউ জয়েন্ট সেক্রেটারি মিলাদ বাড়ি, উনি ওনার পেজে এটা ক্লিয়ার লিখছে যে এটা এরকম একটা পরিস্থিতি থেকে এটাকে সেভ করা হয়েছে। যে কোনো সংগঠন আপনার সবাই অভিজ্ঞ, সংগঠনের যদি একটা টাকা এদিক সেদিক হয়, এটা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার তিনজন দায়িত্বে থাকলো, কিন্তু মোস্ট অফ গিলটি হয় প্রেসিডেন্ট। যে কারণে আমি এই জিনিসটাকে দ্রুত এটাকে সেভ করার চেষ্টা করি, যেহেতু এটা লিগিল একটা কমিটি আছে, আমি কমিটির নামে নিয়ে আসছি। এরপরে তো পরবর্তী ফেসবুকের কাহিনীগুলো আপনার সবাই জানেন, এই যারা জ্ঞান পার্টি ওরা কীভাবে এই চিফ কমিশনার হতে শুরু করে সবার বিরুদ্ধে ধারাবাহিকতায় যেভাবে দুলাল ভাই সামনে এখান থেকে উত্তরটা পাইতেছেন ওভাবে ওরা দিয়ে গেছে। শুধু এটা দিয়ে ক্ষান্ত হয় নাই, যে জিনিসটা আমি আজকের দিন পর্যন্ত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারকে বলি নাই, এই চেকটা তো দিয়ে দিছি, ব্যাংকে জমা হয়ে গেছে। আবার কিছু টাকা আমার পার্সোনাল অ্যাকাউন্টে, ওই যে বাংলাদেশে যে টাকাটা কনভার্ট করছি ওইটা আমার কাছে ছিল, ওইটাও আমি একটা সার্টিফিকেট চেক মানে এডুকেশন নামে ওনাদেরকে দিচ্ছি। এই টাকাটা আমি 1-1.5 মাস আর ক্যাশ হইতেছিল না, ব্যাংকে ক্যাশ হয়নি। একটা হচ্ছে ব্যাংক এবার এই চেজ ব্যাংক কি করছে, আবার এডুকেশন অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে ক্যাশের কাছে চেকগুলো রিটার্ন পাঠিয়ে দিচ্ছে 400 টাকার, ওই টাকার কোনো হদিস নেই। আমাকে উনি কল দিছে, ব্যাংক থেকে কল দিছে, ওনারা বলছে আপনি ব্যাংকে যান কথা বলেন। তা আমি ওনাদেরকে বলি নাই, আমি বলছি আমি ব্যাংকে যাচ্ছি, হ্যাঁ কথা বলতেছি, আপনাদেরকে জানাইতেছি। ওরা কি করছে, আমাদের মাইট ব্যাংকের আরেক বুদ্ধিজীবী ওনাকে, ওনার সাথে আরেক ব্যাংকের সাথে ভালো সম্পর্ক, ওনাকে নিয়ে এই টাকাটা স্টক করার জন্য ইয়ার কাছে গেছে, এই ম্যানেজারের কাছে গেছে। ম্যানেজার কাছে যাইয়া ওই যে ফেসবুকে যে ইয়ে দিচ্ছিল যে টাকাটা এডুকেশনের ফান্ডটা আছে, আমি কিন্তু আবার ওই চেক নাম্বারটাও ইয়ে করে দিয়েছিলাম, অফ করে দিয়েছিলাম। ওই ইয়েগুলো ডাটাগুলো নিয়ে ওনারা ওই টাকাটা ইয়ের মাধ্যমে যে টাকাটা যেন কেউ না পায়, ব্যাংকের ব্যাংক লকারে চলে গেছে টাকা, ওই ব্যাংক কর্মকর্তা থেকে দিয়ে। এরপর আমি উনি আমার একটা সবার ভাই যদি কল দিচ্ছে, তো ভাই আপনি গেছেন, না ভাই আমি সময় পাই নাই, কালকে যাবো। কিন্তু আমি এভরিডে ব্যাংকে গেছি, ওনাকে কিন্তু বলি নাই যে কি প্রবলেম হচ্ছে। আমার কথা হলো যে তখন পর্যন্ত আমি নিজেকে গিলটি মনে করছি যে টাকাটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি তো দায়ী, যেহেতু টাকাটা এটা ঝামেলা লাগছে।
ওনারা কিন্তু ওই যে খাদ্য থাকে না, শুধু ফেসবুকে লেখালেখি করি, আরেক লোককে ধরে আরেক বাঙালিকে ধরে এটাকে বিভিন্নভাবে মানে টাকাটা এমন অবস্থায় করছে, লক করে আপনার রিপোর্ট করে চেস ব্যাংকে রিপোর্ট করছে, টিডি ব্যাংকে রিপোর্ট করছে। পরে আমি এখান থেকে না হয়ে আমি 13th অ্যাভিনিউ টিডি ব্যাংকে যাই। ওইখানে যাই চাইনিজ ব্যাংকার আর বাঙালি একজনকে দিয়ে, যেহেতু এখানে সময় জানাজানি হয়ে গেছে আমাদের এখানে, ওইখান থেকে বসে ওরা সবকিছু দেখছে। তো ওরা সবকিছু দেখার পর ওদেরকে এই যে নোটারি করা যে এডুকেশনের যে কমিটি দিচ্ছে ওদেরকে এটা দেখালাম, যেটা কি এটা সিস্টেম অনুযায়ী এভাবে করা, এটা সিস্টেম অনুযায়ী আমরা বা নতুন কমিটিটার দায়িত্ব পাইছে। তো এই তোদের টিডি ব্যাংকে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না, যে কারণে আমরা অ্যাকাউন্টটা নতুন কমিটি ওরা পছন্দ করছে না, টিডি ব্যাংক নতুন কমিটি ওদের সুবিধা মতো ওরা চেয়ে অ্যাকাউন্ট করছে, যে কারণে একই সমিতির নামে আরেকটা অ্যাকাউন্ট। সো তোরা এটা ক্লিয়ারেন্স দিতে পারতো। তখন ওই মহিলা ওইখানে সেই কম্পিউটার অনেকগুলো নোট করে আমার এই কিছু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করছে যে তোমাকে বলতে হবে যে এই অ্যাকাউন্ট হোল্ডারদের কি নাম, যে বাকি যে তিনজন আছে আমি সবার নাম বললাম, সব মিলছে, মিলার পর ওকে দিয়ে কম্পিউটার দিয়ে যে এইবার তুমি ওই ব্রাঞ্চে যাও। তো ভাগ্যক্রমে আবার এই ব্রাঞ্চে আসছি। এই ব্রাঞ্চে আসার পরে এখানে আরেকটা বাঙালি ছেলে সুপারভাইজার, ব্যাংক সুপারভাইজার, সে আমার বললো যে সুন্দর ইয়ে করছে। সে বলছে কি ভাইয়া আমি আপনি ম্যানেজারের কাছে যাওয়ার দরকার নাই, এটার এই ঝামেলা হচ্ছে। এটা অলৌকিক বিষয় হলো, কিন্তু ওরা যেসব এটা নিয়ে যশত্ব এটা ওই যে যেটা বললেন সবকে জারিয়া বা সাবকা হিসাবে এটার একটা সুফলের জন্য আসলে ওরা যে ইয়েগুলো করছে, এটার পিছনে যে একটা মেকানিজম করছে ওগুলো সব আমার খবরগুলো টাইম টু টাইম ব্যাংকারও বলে দিছে, বাইরের থেকে শুনতেছি। ওই ব্যাংকারও বলতেছে যে এভাবে করছে, এটা রিপোর্ট করা আছে, আমি এটা ডিলিট করে দিলাম অ্যাকাউন্ট থেকে, আপনি এবার চেস ব্যাংকে যান, চেস ব্যাংকে যাই বলে ওইখান থেকে যে আমি ক্লিয়ারেন্স দিছি। এরপরের দিন আবার সবাই ভাইকে চেস ব্যাংকে পাঠাইছি, সবাই ভাই প্রেসিডেন্টরা চেস ব্যাংকে গেছে, ওইখান থেকে বসি, চেস ব্যাংক ওনাদেরকে সামনে বসে রেখে ওইখান থেকে আবার আমারে কল দিছে। আমারে কল দিয়ে আমার দুনিয়ার হিস্টোরি, এটা রাঞ্চন দাও, এটা রাঞ্চন দাও, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা, এরকম করে একটা চেকের ক্লিয়ারেন্স করেছে। এরপর আরেকটা চেক এবার ব্যাংক কর্মকর্তাকে কল দিছে, ওই লোক আবার পরের দিন ছুটিতে আবার স্টাফ, আবার উনি আমার বলতেছিল ভাই এটা হয়নি, এই লোক ফোন ধরে নাই। আমি বললাম আপনি আজকে যদি কাজে আসলে কালকে আসবে, ওই লোক সারা লোকের সাথে কথা বলিনি। এরপর আবার যাইয়া ব্যাংকে বসে তারপরে কল দিছে, আবার আমারে কল দিছে যে তুমি যার নামে অ্যাকাউন্ট ট্রান্সফার করছো সেই লোক, এই লোক কিনা, আল্লাহ হ্যাঁ সেই লোকের, ওর নাম বলো, ওর ইয়ে বলো, ব্যাংকের যে সিস্টেম অনুযায়ী। এরপর ব্যাংক লকার থেকে টাকাটা ফাইনালি ওনাদের অ্যাকাউন্টে আসছে। এই যে একটা এডুকেশন নিয়ে যে একটা ঝামেলা করছে, যে এই একটা যে বিশাল ইতিহাস, তাহের ভাইকে আমি বলছি যে টাইম টু টাইম ওনাদের ব্যাপারে আমার এই মানে বলার, ওনাদের যে প্রতিবাদ করে কিছু বলবো, ওই ধরনের শিক্ষা আমার ওনাদের সাথে কম হইতে পারে, কিন্তু ফ্যামিলিগত শিক্ষা বলেন, যেটা মুরব্বী থেকে শিখছি, যে আমার কুকুরে পায়ে কামড় দিছে, আমি যে গলায় কামড় দিব কুকুরে, ওই ধরনের আমি করিনি। যে কারণে আমি এটা ফেসবুকে আমার গত পরশু দিন একজন আমার খুব গরম, যা আপনি ফেসবুকে এগুলা বলেন না কেন? ভাই আমি ফেসবুকে কেন বলবো, আমি তো এই ধরনের কোনো কিছু করিনি, এটা ক্লিয়ার। এডুকেশনের $30,000 এডুকেশনের ফান্ড আছে, ওনারা তো লেতেছে $20,000 নিয়ে, ওইখানে কিন্তু $20,000 না, তার সাথে বেশি। আর যে ক্যাশিয়ার যে সেক্রেটারি বিগত 4 বছর ব্যাংক অ্যাকাউন্টে যায় নাই, কোনোদিন একটা টাকা ব্যাংকে জমা দিতে যায়নি, ব্যাংকে কোথায় কি হচ্ছে, এডুকেশন কিভাবে চলতেছে খবর নেই। আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি আমার হঠাৎ করে ব্যাংকে কেন গেলেন, বলছি কি ব্যাংক থেকে আমাকে কল দিচ্ছে। আমি বললাম ভাই ব্যাংকে তো আপনার নাম্বারটা নাই, ও আমার ইমেল করছে। আমি বললাম ভাই যতদূর জানি আপনাকে ইমেল রিড করতে জানেন না, আপনি ইমেল কোথায় পাবে ব্যাংকে? আপনাকে যে লোকে ব্যাংকে পাঠাইছে, আপনি ব্যাংক থেকে যার মারফতে খবরটা পাইছেন, ওই লোক এখানে দাঁড়ানো ছিল, আমরা ওনার সাথে এখানে কথা বলছি। এখানে গেলে কন্টিনিউ আমাদের সন্দীপের 4-5 জন লোক ব্যাংকে থাকে। তো ওইখানে মধ্যে কারা কারা ছিল আমরা দেখছি,
ওই লোক ওইখান থেকে আপনাদেরকে ফোন করে বলছে আমরা ব্যাংকে আসছি, আপনাদেরকে ব্যাংক এত কিছু পরে নাই যে উনি আমার বলতেছে আমরা ব্যাংকের ভিডিও দেখছি, আমাদেরকে এগিয়ে ঢুকছে, ব্যাংক আপনাকে ভিডিও দেখায়নি। হ্যাঁ, আপনি তো ওভাবে গেছে। আর দ্বিতীয় কোশ্চেন, এটা তো আপনার আনসার পাইছেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এডুকেশন সন্দীপের ভিত্তি। আমাদের সিনিয়র এডুকেশনের মেম্বার প্রতিষ্ঠান থেকে এখনো আছে মানিক ভাই, উনি অনেক ঘটনমূলক যেগুলো করেন সাংগঠনিকভাবে। সো আমি সেক্রেটারি থাকা অবস্থায় সন্দীপে কয়েকবার বৃত্তি নিয়ে গেছি, প্রেসিডেন্ট থাকা অবস্থায় একবার গেছি। আমরা তো 4 বছর আমি কাটাইছি ওখানে, 2 বছর তো 1 বছর পুরো কোভিডে গেল, আমরা কোনো কাজ করতে পারি। কোভিডের আগ পর্যন্ত আমরা এডুকেশনের ভিত্তিটা আমরা সন্দীপের মেজরিটি হেডমাস্টারদের, বিশেষ করে জসিম স্যার, গোলাম নবী কাঠগড়, গোলাম নবী প্রধান শিক্ষক, উনি ডাইরেক্টলি বলছে যে আমাদের খুব আদর করি, ভাতিজা ডাকে। উনি আমাদের স্কুলে আমরা থাকাকালীন হেডমাস্টার ছিলেন, আমাদের বাড়িতে খুব যাওয়া আসা ছিল, বলছি তোমরা এটা বন্ধ করে দাও। কারণ সন্দীপে এই 3000 টাকার বৃত্তি, আপনারা যেটা বললেন আমাদের এই সংবিধানে আছে মেধাবৃত্তি, মেধাবী অথচ গরিব, কথাটা লেখা আছে। মেধাবী হলে হবে না, শুধু গরিবও হইতে হবে। আপনি যদি একজন পয়সালার ছেলে, সে অনেক মেধাবী, তার মানে তাকে আপনি সন্দীপ এডুকেশনে 3000 টাকার বৃত্তির টাকা দিতে পারেন না। ওই মেধাবীর সাথে লেখা আছে মেধাবী অথচ গরিব হইতে হবে, মানে নিডি ছেলেদেরকে বৃত্তি দেবে। এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যেটা আমরা সরজমিনে যা পাইছি, ধরেন যে স্কুলের হেডমাস্টার, স্কুলের মাস্টারের কাছে অ্যাপ্লিকেশনটা গেছে, ওনার স্টুডেন্টদের কাছে অ্যাপ্লিকেশনটা বিলি করে নেয়। ওরা ওইখানে বসি, ওদের এখানে ধরেন হেডমাস্টারের ছেলে আছে, ভাগ্নি আছে, বোন ভাতিজা আছে, 3-4 জনের নাম দিয়া ওনারা এটা ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছে। এই টাকাটা দেওয়ার পর ওনারা ডানাতে বামাতে সাইন করে ওনারা টাকাটা রাখিয়ে দিচ্ছে। তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক স্কুলের ওরা টিচার, অনেক সহকারী প্রধান, তো ওদের কাছ থেকে আমরা এই খবরগুলো পাই, এটা নিয়ে আমরা আবার ফাইট করি। তো সর্বশেষ জসিম স্যার বলছে তোমরা এটা বন্ধ করো, সন্দীপে এখন এটা দেওয়ার অনেক লোক সরকারিভাবে সব কিছু পাইতেছে, শিক্ষা খাতে সরকারি সব হয়, তোমরা একটা ইস্যু করতে পারো। উনি একটা ভালো প্রস্তাব রাখছিলেন, যেটা আমি এডুকেশন সোসাইটিতে প্রস্তাব রাখছিলাম, যে তোমরা শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু করো, বড় বড় আকারে করো। যে সন্দীপে আগের মতো মুয়াজ্জম মাস্টার তৈরি হচ্ছে না, সন্দীপে কাজী আলমগীর তৈরি হচ্ছে না, সন্দীপে ফসিয়াল মাস্টার হচ্ছে না এখন আর, সন্দীপে আলু মাস্টার এখন আর হচ্ছে না। তোমরা চেষ্টা করো এই ধরনের মাস্টার ক্রিয়েট করার জন্য চেষ্টা করো, বড় আকারের প্রজেক্ট না। তোমরা সন্দীপের ভালো ভালো কিছু লাইব্রেরি করার ব্যবস্থা করে দাও। আমরা শীতের দিকে গেলাম, এরপর আমরা 70টা স্কুলে, আমার আমলে আমি প্রায় 10টা স্কুলে আমরা ল্যাপটপ দিছি। এরপরে আবার ল্যাপটপটা প্রধান শিক্ষক স্কুলে একদিনের জন্য, সন্দীপ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক একদিনের জন্য ল্যাপটপটা স্কুলে আনে না। এডুকেশনের ল্যাপটপ সিল মারা আছে, ওনার পার্সোনাল কাজে ছেলেমেয়েদেরকে বাসায় নিয়ে গেছে। শুধু ল্যাপটপ দেওয়ার পরে আমরা সন্তোষপুর স্কুল থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাইছি। ওনারা বললো যে ভাই আপনাদের ল্যাপটপ দিয়ে আমরা স্কুলের রেজাল্টটা প্রথম আমরা স্কুলের মাঠে বসি ছাত্রদের কাছে প্রকাশ করছি। তো এরপর আবার গভর্নমেন্ট থেকে প্রতিটা স্কুলে এখন অ্যাপ আছে, কম্পিউটার দেওয়া হয়েছে। সো এখন এটারও আর নাই, কালের পরিবর্তনে আপনার যুগের পরিবর্তন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা যেটা প্রস্তাব করছিলাম সন্দীপ ভিত্তিক আমাদের এই প্রজেক্টটা, এই যে আমরা 3টা স্টুডেন্টদেরকে 28টা স্কুলে আমরা 3000 টাকা করে বৃত্তি দিতাম, এটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি। আমরা এখন যে অবস্থা, আমাদের নিউ ইয়র্ক কমিউনিটি অনেক বড়, আমাদের সন্দীপ কমিউনিটি, আমরা প্রস্তাব করছিলাম, এখন এই কমিটির কাছে প্রস্তাব থাকবে যে আমরা এখানকার ছাত্রদের জন্য আমরা কি করতে পারি। এখানকার যে কোচিং চালু করা, এখানকার যে ধর্মীয় শিক্ষার জন্য, এখানে যদি আপনার সন্দীপ দেখছেন আপনার সন্দীপ সোসাইটি ফ্রি ফুডের জন্য যদি আমাদের সন্দীপের লোক যদি লাইনে দাঁড়ায় খাবার নিতে পারে, তাহলে আমাদের এডুকেশনের অবস্থা কোন জায়গায় আছে। সো আমরা এখানকার আমাদের কমিউনিটি কীভাবে ডেভেলপ হবে, আমরা সেই দিকে নজর দেওয়ার জন্য আমার প্রস্তাব। আমরা যদি সেদিকে যাই, আমরা সন্দীপের জন্য আমরা যেহেতু সন্দীপ ভিত্তিক সংগঠন, আমরা সন্দীপের জন্য কাজ করবো বৃহৎ আকারে।
যে বিভিন্ন স্কুলের জন্য। আর এখন সন্দীপে প্রচুর ছোট ছোট সংগঠন শিক্ষাগত অনেক অবদান রাখতেছে, ব্যক্তিগত উদ্যোগে, সমষ্টিগত উদ্যোগে। সো আমরা যদি এডুকেশন থেকে পারি যে ওই ধরনের এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর জন্য, অ্যাক্টিভ করানোর জন্য, সেদিকে কাজ করা আমাদের দরকার। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। যদি এটা করতে পারেন তাহলে ভালো হবে। আর আপনাদের কারো কিছু জানার আছে আমার কাছ থেকে অ্যাজ এ বিদায়ী প্রেসিডেন্ট, যেগুলো আপনার ফেসবুকে পাইছেন। জাফর ভাই, হ্যাঁ ক্লিয়ার তো? হ্যাঁ, সো এগুলা আমার আরো বৃহৎ অনেক কিছু আছে, আমি সংক্ষেপে বললাম এটার পিছনে। সো আমি চাই অ্যাজ এ সন্দীপ এডুকেশন ধারাবাহিকতা রক্ষা করুন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, আমরা প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত আমাদের যেসব সাবেক প্রেসিডেন্ট যারা এটার সাথে জড়িত, আমরা ওনাদেরকে অন্ততপক্ষে একটু মূল্যায়ন করি, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা কিভাবে কি করতে হবে। আমরা যদি আমরা যদি আমাদের জন্মটাই ভুলে যাই, তাহলে আমরা কিন্তু সামনের দিকে চলতে পারবো না। হ্যাঁ, আমরা এটার উদ্দেশ্য আদর্শ এবং আমাদের পুরানা যারা মেম্বার আছে, যারা এটার সাথে জড়িত আছেন, ওনাদের সাথে একটু যোগাযোগ মেনটেন করার চেষ্টা করবো। আমি এগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।